আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই নবম পে স্কেল আংশিক বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল, সরকারের প্রস্তাবিত বাজেটে কত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে এবং কিভাবে ধাপে ধাপে আপনাদের এই নতুন বেতন কাঠামো আপনাদের হাতে পৌঁছবে। সেই সাথে মূল্যস্ফীতি, সরকারের আর্থিক সক্ষমতা এবং অতীতের পে স্কেলগুলোর সাথে এর তুলনামূলক একটি বিস্তারিত বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে শুরুতেই আপনাদের একটি কথা বলে রাখি, আজকের এই ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনোই কল্পনাও করতে পারেননি। নবম পে স্কেলের অন্তরালে লুকিয়ে থাকা সেই চমৎপ্রদ তথ্যটি জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি, আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। বন্ধুরা, সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল এবার সত্যিই আলোর মুখ দেখতে যাচ্ছে। সরকার এই পে স্কেল আংশিক বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে। আমরা জানতে পেরেছি যে আগামী 2026-27 অর্থবছরের বাজেটে এই লক্ষ্যে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। এটি কিন্তু কোনো সাধারণ খবর নয়, এটি দেশের অর্থনীতি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রায় একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তাবিত বাজেটের একটি খসড়া প্রস্তুত করে ফেলেছে। আপনারা হয়তো ভাবছেন, তাহলে এটি কবে চূড়ান্ত হবে? এই খসড়াটি নিয়ে খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকের পরেই এটি চূড়ান্তভাবে অনুমোদন লাভ করবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নতুন বেতন কাঠামো কিভাবে বাস্তবায়িত হবে? একবারে নাকি ধাপে ধাপে? সরকার কিন্তু বিষয়টি নিয়ে অত্যন্ত গভীরভাবে কাজ করছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার মূলত দুটি বিকল্প পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছে। চলুন এই দুটি বিকল্প সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম বিকল্পটি হচ্ছে একটি 3 বছরের পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছরে প্রস্তাবিত মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে। এরপর বাকি অংশ দেওয়া হবে পরবর্তী বছরে। আর বাড়ি ভাড়া ও অন্যান্য যেসব ভাতা রয়েছে সেগুলো তৃতীয় বছরে 2 ধাপে প্রদান করা হবে, অর্থাৎ 3 বছর ধরে একটু একটু করে পুরো পে স্কেলটি বাস্তবায়িত হবে। আর দ্বিতীয় বিকল্পটি হচ্ছে পরবর্তী 2 অর্থবছরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা। এখন সরকার কোন বিকল্পটি বেছে নেবে তা নির্ভর করছে দেশের মূল্যস্ফীতি ও সরকারের আর্থিক সক্ষমতার ওপর। আর এই প্রস্তাবগুলো গভীরভাবে পর্যালোচনার জন্য ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পুরো দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সবচেয়ে ভালো সিদ্ধান্তটি গ্রহণ করবে। এবার চলুন একটু সংখ্যার দিকে তাকাই। নবম পে স্কেল বাস্তবায়ন করা কিন্তু সরকারের জন্য চারটিখান কথা নয়। এটি পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। আপনারা কি অঙ্কটা বুঝতে পারছেন? 1,06,000 কোটি টাকা। এর মধ্যে বিশাল একটি অংশ, অর্থাৎ প্রায় 80,000 কোটি টাকা ব্যয় হবে সরাসরি কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পেছনে। আর বাকি যে অংশটুকু থাকবে তা দিয়ে পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হবে। আপনাদের আরেকটু পরিষ্কার ধারণা দেওয়ার জন্য বলছি, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে প্রায় 9,30,000 কোটি টাকা। এটি কিন্তু চলতি অর্থবছরের তুলনায় প্রায় 18% বেশি। আর এই বিশাল বাজেটের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,30,000 কোটি টাকা। চলতি অর্থবছরের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে দেখব সংশোধিত বাজেট নির্ধারণ করা হয়েছে 7,78,000 কোটি টাকা। এই সংশোধিত বাজেটে রাজস্ব বাজেট বাড়ানো হয়েছে 25,000 কোটি টাকা এবং অন্যদিকে উন্নয়ন বাজেট কমানো হয়েছে প্রায় 30,000 কোটি টাকা। বর্তমান অর্থবছরে সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতার জন্য মোট বরাদ্দের পরিমাণ রাখা হয়েছিল 84,114 কোটি টাকা এবং যারা পেনশনভোগী আছেন তাদের জন্য রাখা হয়েছিল 35,657 কোটি টাকা। আপনাদের হয়তো মনে আছে, নবম পে কমিশন এবছরেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছিল। আর সেই সুপারিশের ভিত্তিতে গত অন্তর্বর্তীকালীন সরকার এজন্য 30,000 কোটি টাকা বরাদ্দও রেখেছিল। কিন্তু তারপরেও কেন এটি পিছিয়ে গেল? এর পেছনের কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত রাজস্ব আহরণ কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে তার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াতেই নতুন পে স্কেলের বাস্তবায়ন আগামী অর্থবছরে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার।
নতুন পে স্কেলে আসলে কি থাকছে? নবম পে কমিশন মোট 20টি গ্রেডের প্রস্তাব করেছে, আর এই গ্রেডগুলোতে যে বেতনের অঙ্ক প্রস্তাব করা হয়েছে তা শুনলে আপনারা সত্যিই আনন্দিত হবেন। নতুন এই প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে 1 লাফে বাড়িয়ে 20,000 টাকা করার কথা বলা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এই বিশাল বৃদ্ধির মূল লক্ষ্যই হল ২০১৫-র তুলনায় যেন সরকারি চাকুরিজীবীদের প্রকৃত মজুরি বা জীবনযাত্রার মান কোনোভাবেই কমে না যায়, কারণ গত কয়েক বছরে মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান সরকার 14 লাখ কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় করে থাকে। আর এই নবম পে স্কেল যদি পুরোপুরি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে সরকারি চাকুরিজীবীদের বেতন দিতে সরকারের প্রতি বছর অতিরিক্ত আরও 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, তাহলে দেখব 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেলও কিন্তু 2 ধাপে বাস্তবায়িত করা হয়েছিল। সেই বছর 1 জুলাই থেকে সংশোধিত মূল বেতন কার্যকর করা হয় এবং ঠিক 1 বছর পর থেকে বাকি ভাতাগুলো কার্যকর করা হয়। 2014-15 সালের একটি পরিসংখ্যান দিলে বিষয়টি আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। সেই সময় বেতন ভাতার জন্য সরকারের বরাদ্দ ছিল 28,709 কোটি টাকা, কিন্তু অষ্টম পে স্কেল বাস্তবায়নের ঠিক পরের বছরেই সেই ব্যয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় 50,757 কোটি টাকায়। অর্থাৎ পে স্কেল বাস্তবায়নের ফলে বাজেটের ওপর কতটা চাপ পড়ে তা এই পরিসংখ্যান থেকেই খুব সহজেই অনুমান করা যায়। বন্ধুরা, আমি ভিডিওর শুরুতেই আপনাদের কথা দিয়েছিলাম যে একেবারে শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনোই কল্পনাও করতে পারেননি। এবার সেই চমৎপ্রদ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা পুরো ভিডিওতে দেখলেন যে নবম পে স্কেল বাস্তবায়নে 1,06,000 কোটি টাকা অতিরিক্ত লাগবে এবং সরকার 35,000 কোটি টাকা বরাদ্দ রাখছে। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন এই বিশাল টাকার যোগান কোথা থেকে আসবে? আসল গোপন তথ্যটি লুকিয়ে আছে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রার ভেতরে। আগামী বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,30,000 কোটি টাকা। এর মানে হচ্ছে সরকার এই বিশাল অঙ্কের পে স্কেল বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের ওপর পরোক্ষভাবে ট্যাক্স বা ভ্যাটের পরিধি ব্যাপকভাবে বাড়াতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যে 30,000 কোটি টাকা বরাদ্দ রেখেছিল তা জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের অজুহাতে পিছিয়ে দেওয়া হলেও ভেতরের আসল সত্যিটি হল সরকারের কোষাগারে নগদ অর্থের বিশাল ঘাটতি। সবচেয়ে চমৎপ্রদ তথ্য হল পে স্কেলের এই 20টি গ্রেডে সর্বনিম্ন বেতন 20,000 টাকা করা হলেও মুদ্রাস্ফীতির যে লুক্কায়িত হার বাজারে চলমান রয়েছে, তাতে আগামী 3 বছরে যখন এই পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হবে, তখন এই 20,000 টাকার ক্রয় ক্ষমতা বর্তমানের 8,250 টাকার প্রায় কাছাকাছি চলে যাওয়ার একটি বড় শঙ্কা রয়েছে। অর্থাৎ সরকার 3 বছর বা 2 বছরের যে ধাপে ধাপে পে স্কেল দেওয়ার কৌশলটি নিয়েছে, তা মূলত এককালীন বিশাল টাকার চাপ থেকে অর্থনীতিকে বাঁচানোর একটি মাস্টার প্ল্যান। আপনারা হয়তো ভাবছেন আপনাদের বেতন দ্বিগুণ হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সমীকরণে সরকার অত্যন্ত সুকৌশলে মুদ্রাস্ফীতির সাথে বেতনের একটি ব্যালেন্স তৈরি করছে, যা খালি চোখে বোঝা প্রায় অসম্ভব। এই ছিল নবম পে স্কেল নিয়ে আমাদের আজকের বিস্তারিত ও গভীর বিশ্লেষণ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রস্তাবিত বেতন কাঠামো, সরকারের পরিকল্পনা এবং পেছনের অর্থনীতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল ও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি সরকারি চাকুরিজীবী বা এই খাতের সাথে যুক্ত হয়ে থাকেন, তবে আপনার প্রত্যাশা কি সেটিও লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক এবং আপডেট খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ।